বেঁচে গেছে আর্জেন্টিনা, কোনো মতে আর্জেন্টিনা বেঁচে গেছে। কেপ ভার্দের বিপক্ষে 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে ঠিকই, কিন্তু আসল বিজয়ী হয়তো এই ম্যাচ থেকে কেপ ভার্দে। 5.5 লাখ দেশের মানুষের লড়াই দেখেছে গোটা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে। আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দের এই ম্যাচটায় যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, তার সব কিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, অ্যাবসলিউট সিনেমা। অ্যাবসলিউট ফুটবল, এর ভেতরে সিনেমার স্ক্রিপ্ট কোন জায়গায়? কেপ ভার্দে আর্জেন্টিনার সঙ্গে তো লড়াই করলো চোখে চোখ রেখে, এবং কেপ ভার্দেকে কখনো কি এই ম্যাচে মনে হয়েছে তারা ফিরতে পারবে না? আর্জেন্টিনা যে বিশ্ব চ্যাম্পিয়ন, আর এই কেপ ভার্দে যে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসছে, কেপ ভার্দে যে মোটে 5.5 লাখ লোকের দেশ এবং তাদের প্রথম বিশ্বকাপ এটা, যারা এই পর্যন্ত চলে এসছে, আপনার কাছে এই ম্যাচে খেলা দেখে কোনো মুহূর্তে মনে হয়েছে কেপ ভার্দে আসলে পিছিয়ে আছে বা আর্জেন্টিনা তাদের চেয়ে ওয়ে সুপেরিয়র টিম? রুচি চানাচুর 300 গ্রাম ও 500 গ্রামের ফ্যামিলি প্যাক, এক প্যাকে পুরো পরিবার। কিন্তু দিন শেষে ফুটবল এমনই, ফুটবলে সবার একটা সুযোগ থাকে আপনার ভেতরের মানসিকতা ফুটবল বের করে আনে, এবং কেপ ভার্দে মাঠে আজ সেটা প্রমাণ করেছে। কেপ ভার্দে প্রমাণ করেছে আসলে গোটা বিশ্বের কাছে ওই 11 জন ফুটবলার, শুধুমাত্র 11 জন, কারণ তাদের কোচ সহ গোটা স্কোয়াড যখন মাঠ ছেড়েছে, গোটা বিশ্বের সম্মান নিয়েই তারা মাঠ ছেড়েছে। আর আর্জেন্টিনা কপাল গুণে হয়তো তারা বেঁচে গেছে, তারা জানে তারা জিতেছে একটা আত্মঘাতী গোলে। শেষমেশ বিশ্ব চ্যাম্পিয়ন আর কেপ ভার্দে ম্যাচ মীমাংসা হয়েছে একটা আত্মঘাতী গোলে। যখন আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলো আর কেপ ভার্দে যখন তাদের প্রতিপক্ষ জানা গেল, তখন অনেকেই বলেছিলেন এই ম্যাচটা বোধহয় আর্জেন্টিনা সহসাই উতরে যাবে, কিন্তু লিওনেল স্কালোনি জানতেন বিশ্বকাপের এই স্টেজে সহজ কোনো ম্যাচ নাই। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ম্যাচের আগে থেকেই সমীহ করছিলেন কেপ ভার্দেকে, এমনকি রদ্রিগো দে পল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসে বলেও গিয়েছিলেন তিনি এই ম্যাচটাকে দেখছেন সেটা 120 মিনিট পর্যন্ত যেতে পারে। রদ্রিগো দে পলের কথা শেষমেশ সত্যি হয়েছে, আর আর্জেন্টিনা কেপ ভার্দেকে সমীহ করতে জেনেছে ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে। আপনি ধরুন এই ম্যাচের কল্পনা করুন যে পুরো অর্ধটা, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আমরা যদি বিচার করার চেষ্টা করি, লিওনেল মেসির ওই একটা মুহূর্ত বাদ দিয়ে আসলে আর্জেন্টিনার ফার্স্ট হাফে বলার মতো কিছু কি ছিল? এরপরে যখন কেপ ভার্দে ম্যাচের সমতায় ফিরলো, তখন আর্জেন্টিনার কাঁপুনি শুরু হলো। আর্জেন্টিনা তখন দেখেছে যে তারা কতখানি দুর্বল, তারা কতখানি ভঙ্গুর। এরপরও তো আর্জেন্টিনা সেই ম্যাচে এগিয়ে গিয়েছিল এক্সট্রা টাইমে যখন ম্যাচ গড়ালো, এমনকি এক্সট্রা টাইমে ম্যাচ গড়ানোর আগ পর্যন্ত যখন 90 মিনিটস পেরিয়ে গেছে, 8 মিনিট সময় যোগ করা হয়েছে, প্রথম 7 মিনিট আর্জেন্টিনা অ্যাটাক করেছে। তারা ভেবেছে এই ম্যাচটা তারা যদি সম্ভব হয় এই 90 মিনিটসের ভেতরে শেষ করে দিতে চায়, তাদের এনার্জি তো বাঁচাতে হবে। কিন্তু ওই শেষের 1 মিনিট যখন কেপ ভার্দে আক্রমণে ওঠা শুরু করলো, তখন আর্জেন্টিনা বুঝে গেছে যে এই কেপ ভার্দে সহসা হার মানবে না, এবং শেষের কয়েকটা সেকেন্ড আর্জেন্টিনা লিটারালি এক্সট্রা টাইমের জন্য ওয়েট করছে। এরপরে ম্যাচে যখন এক্সট্রা টাইমে গেছে তখন 30 মিনিট এক্সটেন্ড হয়েছে, তারপরও আর্জেন্টিনা এগিয়ে গেছে, কিন্তু তারপরও কেপ ভার্দেকে আটকে রাখা যায় নাই। দুয়ার্তে যখন গোল করলেন, সেই মুহূর্তে কেপ ভার্দের গুটি কয় সমর্থক গ্যালারিতে যারা ছিলেন তারা কেঁদেছেন। এই হচ্ছে ফুটবল, ফুটবল ইজ লাইফ। যখন সেকেন্ড গোলটা হলো, কেউ কল্পনা করেন নাই, কেউ ভাবেনও নাই ওইখান থেকে লোপেজ ওইভাবে শট করবেন। তিনি শট করলেন, তিনি দলকে আরও একবার সমতায় ফেরালেন, আর আর্জেন্টিনা ততক্ষণে বুঝে গেল যে এই দিন সম্ভবত তাদের নয়, এবং এই হয়তো সেই দিন যেদিন তাদেরকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে, তাও আবার কেপ ভার্দের কাছে হেরে। এইরকম শঙ্কা আর্জেন্টিনার উপরে ভর করেছিল। আর্জেন্টিনা যখন ম্যাচটা জিতে বেরিয়ে গেছে, তখন আর্জেন্টাইনদের উল্লাস আর উদযাপন দেখে আপনি বুঝতে পেরেছেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কতখানি কঠিন গেছে। কেপ ভার্দের এই গল্পটা লোকে মনে রাখবেন চিরকাল, আর কেপ ভার্দের ওই সেকেন্ড গোলটা সম্ভবত আমরা আগামী কতগুলো দিন বা বিশ্বকাপের যত ম্যাগাজিন হবে, যত শো হবে, যত প্রোগ্রাম হবে, সেখানে ওই মুহূর্তটা সম্ভবত তোলা থাকবে। কেপ ভার্দে একটা মনে রাখার মতো ম্যাচ খেলে হয়তো জয়ীর বেশে তারা মাঠ ছাড়তে পারেনি, কিন্তু গোটা বিশ্বের জয়ী আজ কেপ ভার্দে, সেটা হয়তো আর্জেন্টিনাও এক বাক্যে মেনে নেবে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2-তে। লিসান্দ্রো মার্তিনেজ। এবার আমরা ম্যাচে ঢুকছি। লিসান্দ্রো মার্তিনেজের কাছ থেকেই আর্জেন্টিনা এই ম্যাচে একটা গোল পেল, একটা অ্যাসিস্ট পেল, কিন্তু এই গোল আর অ্যাসিস্টে লিসান্দ্রো মার্তিনেজ এরপরে যে গোলটা হজম করেছেন আর্জেন্টিনার হয়ে, সেটাও তার দিক থেকেই এসছে। এই ম্যাচটা মোটামুটি লিসান্দ্রো মার্তিনেজময়ই গেছে এক অর্থে। আর্জেন্টিনার দুজন সেন্টার ব্যাক বড় অবদান রেখেছেন, যেমন কুতি রোমেরোর হেডারটা পরে ওটা আরও একজনের গায়ে লেগে আত্মঘাতী গোলে পরিণত হয়েছে, কিন্তু আর্জেন্টিনা
আর্জেন্টিনার এই দুই সেন্টার ব্যাক পেয়ের আক্রমণে আর্জেন্টিনাকে আজকে সাহায্য করার চেষ্টা করেছেন। যেহেতু কেপ ভার্দে একেবারে শুরু থেকে জানতো তারা আর্জেন্টিনাকে হতাশ করতে চায়, এবং এই কারণেই কেপ ভার্দের সবাই ছিলেন তাদের নিজেদের অর্ধে, 11 জনের 11 জনই। আর আর্জেন্টিনার এই দুই সেন্টার ব্যাককে মূলত আক্রমণটা সাজাতে হচ্ছিল নিজেদের অর্ধ থেকে, নিজেদের ডিফেন্স লাইন থেকে, এবং লিসান্দ্রো মার্তিনেজ স্পেশালি তিনি ওই পাসিংগুলো করছিলেন, এবং ওই পাসগুলো দেওয়ার ক্ষেত্রে তিনি মোটামুটি এই ম্যাচে 95-96% সঠিক পাস দিয়ে গেছেন, যে কাজটা তিনি তার ক্লাবের হয়ে নিয়মিত করেন। লিসান্দ্রো মার্তিনেজ এইবার থেকে আর্জেন্টিনায় থিতু হয়েছেন, কোপা আমেরিকাতেও থিতু হয়েছিলেন, এই মাঠেও তিনি ছিলেন যখন কোপা আমেরিকা আর্জেন্টিনা জেতে, এবং এই লিসান্দ্রো মার্তিনেজ আজকের ম্যাচে ফাইনালি একটা বিগ পারফরমেন্স দেখালেন। ওই যেই গোলটায় আর্জেন্টিনা এগিয়ে গেল, সেখানে লিসান্দ্রো মার্তিনেজের বাঁ পায়ের শট আটকাতে পারেননি ভোজিনিয়া, এবং আর্জেন্টিনা আসলে যারা বড় হন, যারা বাঁ পায়ে খেলেন, তাদেরকে তুলনা করা হয় লিওনেল মেসি, দিয়েগো মারাদোনা তাদের সঙ্গে। লেফট ফুটেড একজন সেন্টার ব্যাকের ভেতরেও যে এই ধরনের কোয়ালিটি থাকে, যারা লিসান্দ্রো মার্তিনেজকে এতদিন ধরে ফলো করে আসছেন, তারা সম্ভবত জানেন। লিসান্দ্রো মার্তিনেজ ওখান থেকে গোলের জন্যই চেষ্টা করেছিলেন, এবং ওই জায়গা থেকে ভোজিনিয়াকে নিয়ার পোস্টে তিনি বিট করেছেন। ম্যাচ শেষে যখন লিসান্দ্রো মার্তিনেজের কাছে জিজ্ঞাসা করা হলো যে ইনজুরি নিয়ে আপনি ম্যাচটা শেষ করলেন, আপনি শেষ পর্যন্ত আপনার ওই বুচার মেন্টালিটি বজায় রেখেছিলেন, এর কারণ কি? তখন তিনি তার পুরো অবদানটাই দিয়েছেন লিওনেল মেসিকে। তিনি বলছেন তিনি তার ক্যাপ্টেনের দিকে তাকান, ক্যাপ্টেন যেহেতু এখনও পর্যন্ত লড়ে যাচ্ছেন, তাহলে কেন লিসান্দ্রো মার্তিনেজ পারবেন না? এবং সেই বিশ্বাস থেকে লিসান্দ্রো মার্তিনেজ পরে গিয়ে ম্যাচ শেষ করছেন বলে তিনি জানিয়েছেন। এই গেল লিসান্দ্রো মার্তিনেজের অংশটা। এবার আমরা যে পয়েন্ট নাম্বার 3-তে, হাইড্রেশন ব্রেক। আর্জেন্টিনা এই ম্যাচের মোড় ঘোরালো কোত্থেকে? মোড় অবশ্য কয়েকবার ঘুরেছে, তার ভেতরে প্রথম মোড়টা যখন ঘুরলো তখন ওটা হাইড্রেশন একটা ব্রেকে লিওনেল স্কালোনির কারসাজিতে। আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকে দেখেছে কেপ ভার্দে কতখানি সতর্ক হয়ে রক্ষণে অবস্থান করছে, এবং আর্জেন্টিনা বুঝতে পেরেছে যে এদেরকে আর ব্রেক করা যাচ্ছে না, ব্রেক করার কোনো উপায় তারা খুঁজে পাচ্ছে না। ওই মুহূর্তে যখন হাইড্রেশন ব্রেকটা এলো, সাধারণত হাইড্রেশন ব্রেকে উইকার টিমের সাহায্য হয়, হেল্প হয়, এই কথা সবাই কম বেশি এতদিন স্বীকার করে এসেছেন, এমনকি লিওনেল স্কালোনিও বলেছেন। লিওনেল স্কালোনি এবার এই হাইড্রেশন ব্রেকটাই কাজে লাগালেন। তিনি সাধারণত হাইড্রেশন ব্রেকে এত বেশি সরব থাকেন না, কিন্তু হাইড্রেশন ব্রেকের সময় দেখা গেল তিনি পুরো গোটা দলকে নিয়ে গোল করে মাঝে নিচে দাঁড়ালেন, এবং তিনি লিসান্দ্রো মার্তিনেজের কাঁধে হাত রাখলেন। হাত রেখে তিনি এই হাইড্রেশন ব্রেকের 2.5 মিনিটের বেশিরভাগটা সময় লিসান্দ্রো মার্তিনেজকে সবক দিয়ে গেলেন, এবং তার সবকের ভেতরে একটা দূর থেকে দেখেই বোঝা যায় যে লং বল কী করে খেলতে হবে, একটা দুইটা কোন পাশ দিয়ে কীভাবে যেতে হবে। এরপরে তিনি বললেন লিওনেল মেসিকে যে কোন দিক থেকে লাউতারো মার্তিনেজ সরবেন আর তাকে কোন দিক থেকে রান নিতে হবে। ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট দেখা গেল এই স্কালোনির এই কৌশল পরিবর্তনের। যখন হাইড্রেশন ব্রেকটা শেষ হলো, তারপরে লিসান্দ্রো মার্তিনেজের ওই লং বল যেখান থেকে লিওনেল মেসি গোল করে বসলেন, এবং আর্জেন্টিনা এই ম্যাচে এগিয়ে গেল। তখন হয়তো আর্জেন্টিনা ভেবেছিল যে ম্যাচটা তাদের দিকে বা তাদের জন্য সহজই হতে পারে, কিন্তু আর্জেন্টিনা ওই 1 গোলের লিড নিয়ে যথেষ্ট নিরাপদে ছিল। তারা দ্বিতীয় গোলের জন্য ওই অর্থে চেষ্টাও করে নাই। কেপ ভার্দের সঙ্গে তারা ফিজিক্যালিও অনেক অংশে পেরে উঠছিল না। এরপরে গিয়ে আর্জেন্টিনা যখন দেখলো যে কেপ ভার্দে একটা গোল শোধ করে দিয়েছে, তখন তাদের সামনে আর কোনো উপায় নাই। তারপর থেকেই তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু, এবং লিওনেল স্কালোনির আরও কয়েকটা সিদ্ধান্ত এই ম্যাচে আর্জেন্টিনাকে সাহায্য করলো কিনা সেই প্রশ্নটা এখন থাকতে পারে। মানে ওই তো গেল একটা গুণের কথা, কিন্তু পরেরগুলো হচ্ছে আর্জেন্টিনার হয়ে, মানে আর্জেন্টিনার যে পরিবর্তনগুলো আমরা পরে গিয়ে দেখলাম, তারা কি ম্যাচে খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারলেন? বা যখন লাউতারো মার্তিনেজকে তুলে একবার নিকো গঞ্জালেজ এবং আলভারেজকে নামানো হলো, এই দুজন কি ম্যাচে খুব বেশি ইম্প্যাক্ট রাখতে পারলেন? আর্জেন্টিনার তাহলে সাইড বেঞ্চ থেকে নেমে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্যাপাসিটি থাকলো কার? আলভারেজ এখনও ফর্মহীনতায় ভুগছেন, এবং 4টা ম্যাচ পরে আপনাকে বলতেই হবে যে তিনি তার সেরা শেপে হয়তো এখনও নাই, এবং আর্জেন্টিনা ঢুকছে গোলকে করবে সেই জায়গাতে। এক লিওনেল মেসির ওপরে তাদের অতি নির্ভরশীলতা আর্জেন্টিনাকে ডোবাচ্ছে। লিওনেল স্কালোনির তাই সামনে চিন্তাভাবনার বহু কিছু আছে। যেমন ধরুন সেকেন্ড হাফে আর্জেন্টিনা একটা সময় কেপ ভার্দেকে খেলতেই দিল। তারা ওই 1 গোলের লিড পাওয়ার পরে আর্জেন্টিনা নিজেদের অর্ধে চলে গেল। এই যে ফুটবল, এই যে প্লেয়িং স্টাইল, এইটা আর্জেন্টিনাকে সামনের দিনগুলোতে হেল্প করবে কিনা এই প্রশ্ন থেকে গেল। এবং আর্জেন্টিনা 2024 সালের পর এই প্রথম একটা ম্যাচে 2 গোল হজম করেছে, তাও আবার কেপ ভার্দের কাছ থেকে। আর্জেন্টিনার আসল দুশ্চিন্তা সম্ভবত এই ম্যাচ থেকেই শুরু হয়ে গেছে। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 4-এ। লিওনেল মেসিকে নিয়ে একটু কথা না বললেই নয়। লিওনেল মেসির টানা 8 ম্যাচে গোল হয়ে গেছে, মানে বিশ্বকাপে 7টা তো হয়েছিল, এবার তিনি টানা 8 ম্যাচে গোল করলেন, এমন রেকর্ড
লিওনেল মেসির জন্য বোধহয় নস্যি হয়ে গেছে এখন। এবং ওই যে এক মুহূর্তের ব্রিলিয়ান্সের কথা বলছিলাম, ওই টাচটার কথা ভাবুন, ওই টাচ এরপরে নিয়ার পোস্টে ফিনিশিং, ভোজিনিয়া যেটা আটকাতে পারেন নাই। এবং 20 গোলের মাইল ফলক ছোঁয়া প্রথম ফুটবলার লিওনেল মেসি বিশ্বকাপে। কিলিয়ান এমবাপে হয়তো ছাড়িয়ে যাবেন এই বিশ্বকাপে, না হোক পরের বিশ্বকাপে, কিন্তু আর্জেন্টিনার এই ক্যাপ্টেন সারা জীবন ওই প্রথম হয়ে থাকবেন যিনি 20-এর মাইল ফলকটা ছুঁয়েছেন। আরও একটা জায়গায় তিনি প্রথম হয়ে থাকবেন 30-এর মাইল ফলক। 30 নম্বর ম্যাচ খেলতে বিশ্বকাপে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি এবং সেই ম্যাচে তিনি জিতে ফিরেছেন। তার বিশ্বকাপ বেঁচে থাকলো, কেপ ভার্দের কাছে হেরে তাকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হচ্ছে না, এইটুকু নিশ্চয়তা তিনি এই ম্যাচ শেষে পেয়েছেন। কিন্তু মেসি যে গোটা 120 মিনিট খেললেন, এই ধকলটা আর্জেন্টিনা কিভাবে পুষিয়ে নেবে প্রশ্ন হচ্ছে সেটা। এখনও লিওনেল মেসি টিমকে ইন্সপায়ার করে যান, মোমেন্ট অফ ম্যাজিক তিনি দেখান, সেটা আর্জেন্টিনাকে হেল্প করে। কিন্তু এই ধরনের ম্যাচে তো বোঝা গেল যে কেপ ভার্দের সঙ্গেও যেহেতু আর্জেন্টিনা ঢুকেছে, অন্যান্য দল সেখান থেকে নিশ্চয়ই শিখেছে এবং পরের ম্যাচে বোঝা যাবে লিওনেল মেসিকে আটকে ফেললে বা আটকে ফেলা গেলে আসলে আর্জেন্টাইনরা বাকিরা মিলে কী করতে পারে। লিওনেল মেসিকে নিয়ে একটা ইনএভিটেবল পয়েন্ট শেষ। এবার আমরা যাই 5 নাম্বার পয়েন্টে। আপ নেক্সট আর্জেন্টাইন মেসি ভার্সেস, অথবা দ্য মেসি, দ্য রিয়েল মেসি ভার্সেস ইজিপশিয়ান মেসি। এরপরে খেলা ইজিপ্টের বিপক্ষে। আর্জেন্টিনা এই ম্যাচটা যদি 90 মিনিটে শেষ করতে পারতো, আর্জেন্টাইন ফুটবলাররা হয়তো কিছুটা বিশ্রাম পেতে পারতেন, কিন্তু তার কোনো কিছুই হয় না। আর্জেন্টিনা খুব সেফলি শুরু করেছে ম্যাচটা, যেটা তাদেরকে শেষ পর্যন্ত পে অফ করে নাই। ইজিপ্টও অবশ্য টাই ব্রেকার এই অস্ট্রেলিয়াকে টপকে গেছে, তাদেরকেও 120 মিনিটের ধকল সইতে হয়েছে। অর্থাৎ দুই টিমের ওপরেই একই রকম ধকল গেছে। কিন্তু ইজিপ্টের বিপক্ষে ম্যাচটা সম্ভবত ওই একই ধাঁচে ইজিপ্ট আর্জেন্টিনাকে আটকাতে চাইবে যেভাবে কেপ ভার্দে আটকেছে। যেমন মোহাম্মদ সালাহ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষ করলেন, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে তো পাচ্ছ, আর্জেন্টিনার ম্যাচ তখনও শুরু হয়নি, একটু পরে আর্জেন্টিনার ম্যাচ। তখন তিনি বলছিলেন যে কেপ ভার্দের ব্যাপারেও আমাদের সম্মান দেখাতে হবে, কেপ ভার্দেও তো হতে পারে। মোহাম্মদ সালাহ অন্ততপক্ষে জানতেন যে কেপ ভার্দে আসলে দলটা কেমন, যেহেতু আফ্রিকা মহাদেশের দল। শেষমেশ আর্জেন্টিনায় উঠেছে, কিন্তু এই লড়াইটা শেষমেশ সালাহ আর মেসি মোড়কে মোড়ানো হলেও দেখা যাবে এই ইজিপ্টের বিপক্ষে আর্জেন্টিনা আসলে কতখানি ধার দেখাতে পারে। সময় হয়ে এসছে, আসল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। একটা মুহূর্তের ভুল আপনাকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে পারে, সেটা আর্জেন্টিনা আজ বুঝে গেছে। এই ওয়েক আপ কল আর্জেন্টিনা কাজে লাগাবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। কিন্তু কিভাবে আর্জেন্টিনার মিডফিল্ডে যদি এনজো ফার্নান্দেজ অথবা ডেপল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার অবশ্য ভালোই করছেন, কিন্তু এনজো ফার্নান্দেজ কোথায়? তাকে কি দেখা গেল? এদের রিপ্লেসমেন্ট কোথায়? নিকো পাসদেরকে যে পরবর্তী জেনারেশন ধরা হচ্ছে, সেটা কি বিশ্বকাপে প্রয়োজন হবে না? এর আগের গ্রুপ স্টেজে 3 ম্যাচে আর্জেন্টিনা হয়তো উতরে গেছে, কিন্তু যখন আসলে এইরকম নার্ভাস সিচুয়েশন এসছে, যখন আর্জেন্টিনার স্নায়ুর চাপ পড়েছে, তখন আর্জেন্টিনা কি তার জবাব দিতে পারলো? আর্জেন্টিনা তো কোনো মতে উতরে গেল। ওই যে আত্মঘাতী গোলটাও তো একটা সেট পিস সিচুয়েশন থেকে তৈরি করা। এর আগে লিওনেল স্কালোনি বলছিলেন তার দল তো গোলের সুযোগ তৈরি করছে, তা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। কিন্তু কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা গোলের সুযোগ আসলে কয়টা তৈরি করলো? লিসান্দ্রো মার্তিনেজের ওই গোলটা আসলে কি গোল হওয়ার সম্ভাব্যতায় কত শতাংশ থাকে? ওটাও তো একটা সেট পিস থেকে, আর একটা লং বল থেকে। তাহলে গোলের সুযোগ আর্জেন্টিনা নিয়মিত তৈরি করছে, সেই কথার সঙ্গে একমত আপনি হবেন কি করে? তার মানে মিডফিল্ডে আর্জেন্টিনার ঘাটতি কি রয়ে যাচ্ছে? এইটাই আর্জেন্টিনার এখন দুশ্চিন্তার কারণ। ফুলব্যাকে ইনজুরি হয়তো আরেকটা দুশ্চিন্তার কারণ। এই সব দুশ্চিন্তা নিয়ে আর্জেন্টিনা আপাতত একটা রাত পার করেছে। আর্জেন্টিনাকে নির্ঘুম রাত হয়তো কাটাতে হবে না, কিন্তু সামনে আর্জেন্টিনার জন্য হয়তো শক্ত দিন অপেক্ষা করছে। বিশ্ব চ্যাম্পিয়ন সেটা বুঝে গেছে কেপ ভার্দের সঙ্গে এই লড়াইয়ের পরেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.